দিয়েও অবাধ্য পানিরা বেরিয়ে আসছে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। নাদিয়ার চোখের পানি আবার মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরে। জড়ানো গলায় মাকে ডাকে। এগিয়ে আসে উম্মেহানি চৌধুরী, দাঁড়ায় ছেলের পাশে। উদয় মায়ের দিকে তাকায়। উদয় বলে, ওকে নিয়ে যাও মম, আর একটু দেখে রেখো। জন্মের পর মাকে হারিয়েছে, মায়ের ভালোবাসা পায়নি কোনোদিন। এখন তুমি ওর মা, তোমার ছেলে মেয়ের পাশাপাশি ওকে একটু বেশি বেশি ভালোবেসো, আদর যত্ন করো। আমি ছাড়া, আমরা ছাড়া ওর কিন্তু কেউ নেই। উম্মেহানি চৌধুরী বলতে পারে না কিছুই, তার চোখ পেয়েও পানি পড়ছে টপ টপ করে। নাদিয়ার জীবন কাহিনী সে আগেই শুনেছে ঘটকের মাধ্যমে, সেজন্যই আরো বেশি নাদিয়াকে পছন্দ হয়েছিল। নাদিয়া উদয়কে ছেড়ে দাঁড়ায়, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। উম্মেহানি চৌধুরী নাদিয়াকে টেনে নিজের কাছে আনে, এক হাতে জড়িয়ে ধরে নাদিয়াকে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। উদয় প্রহর এগিয়ে যায় সামনের দিকে। উদয় মাথা নিচু করে নেয় আর উপরের দিকে তোলে না। চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। হাতের টিস্যু দিয়ে একটু পর পর চোখ মোছে। পিছন থেকে সবাই দেখে ওদের চলে যাওয়া। আগামী 1 বছরের মধ্যে হয়তো দেশে ফেরা হবে না উদয়ের। এর থেকে কম সময়ও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। এখন একমাত্র আল্লাহ তাআলাই ভরসা, কিন্তু কতদিনে সুস্থ করবেন সেটা তিনি একমাত্র ভালো জানেন। এর আগেও 6 মাস সিঙ্গাপুর ছিল ট্রিটমেন্টের জন্য। অ্যাক্সিডেন্ট করার পরের দিনই সিঙ্গাপুর নিয়ে গিয়েছিল। 6 মাসের চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও খুব বেশি ইমপ্রুভ হচ্ছিল না, তাই বাংলাদেশে ফিরে আসে। উদয় নিজেই জেদ ধরে ফিরে আসে। সুস্থ হচ্ছিল না, শুধু শুধু এত টাকা চলে যাচ্ছিল প্রত্যেক মাসে। এভাবে টাকা খরচ করতে থাকলে ফকির হয়ে যেত বোধহয়। তাই উদয় নিজেই ফিরে আসে, কিন্তু পঙ্গু অবস্থায় নিজেকে মেনে নিতেও পারছিল না। অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকা, নিজের হাতে খেতে না পারা, কোনো কিছুই মেনে নিতে পারেনি। ডিপ্রেশন, হতাশায় ভুগছিল। 2 বার সুইসাইড করার চেষ্টা করে। সিঙ্গাপুর থেকে ফিরে আসার 6 মাস পর একবার স্লিপিং পিল খেয়েছিল, যতগুলো হাতের কাছে পেয়েছিল। তার 4 মাস পর আবার ফল কাটার ছুরি দিয়ে হাতের শিরা কেটে ফেলেছিল, কিন্তু ভাগ্যের জোরে 2 বারই বেঁচে গেছে। তখন প্রহর রাতে উদয়ের সাথেই থাকতো, যদিও উদয় এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি রাগারাগি করত। প্রহর না থাকার সুযোগে দিনের বেলায় 2 বার সুইসাইড করার চেষ্টা করে। তারপর থেকে উদয়ের জন্য ক্ষতিকর এমন কিছু উদয়ের নাগালে রাখতো না। উম্মেহানি চৌধুরী উদয়ের হাত নিজের মাথায় রেখে কেঁদে কেঁদে বলেছিল, তুই আর একবার এমন কিছু করলে তোর আগে আমি দুনিয়া থেকে বিদায় নেব। তারপর আর উদয় এমন কিছু করেনি। তার কয়েক মাস পরেই জোর করে নাদিয়ার সাথে বিয়ে দেয়। রাত 10টার পর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে চৌধুরী বাড়ির সবাই। কারে উঠে বসে সকলেই, রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। উদয়ের মামা মামি, ফুপি ফুপা, ওনারা সবাই আসে। আজ রাত এখানেই থাকবে। নাদিয়া সোজা নিজের রুমে চলে আসে। রুমটা আজ খালি, উদয় নেই বেডে। রোজ রুমে আসলেই দেখতো উদয় বেডে বসে আছে, নয়তো শুয়ে আছে। নাদিয়া রুমে আসলেই আর চোখে তাকিয়ে থাকতো। রুমটা আজ ফাঁকা, উদয় নেই। এই রুমের প্রথম মালিক নেই রুমে। নাদিয়ার ভেতর থেকে কান্নারা ঠেলে বেরিয়ে আসছে। কেমন যে লাগছে নাদিয়া বলে বোঝাতে পারবে না। ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে বুকে। ডোর লক করে বেডে গিয়ে বসে। এই জায়গাটাতেই উদয় বেশি বসে থাকতো। নাদিয়া বেডে বসেই বোরকা হিজাব খুলে পাশে রেখে দেয়। রুমের চারদিকে নজর বুলায়। রুমের সব কিছুই আছে, শুধু উদয় নেই। এত কষ্ট কেন হচ্ছে? এই কষ্ট যে সহ্য হচ্ছে না, দম যেন বন্ধ হয়ে আসছে। উদয় যে বালিশটাতে ঘুমতো সেই বালিশের উপর হয়ে শুয়ে পড়ে নাদিয়া। বালিশ থেকে উদয়ের শরীরের পারফিউমের ঘ্রাণ আসছে। চোখ বন্ধ করে 2 হাতে আঁকড়ে ধরে বালিশটা। গুমড়ে গুমড়ে কাঁদতে শুরু করে। ওর এত বছরের জীবনে এত কষ্ট যন্ত্রণা এর আগে কখনো হয়নি। বাবার বাড়ি থাকাকালীন কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, তবে আজকের মতো কষ্ট কোনোদিন হয়নি। হবেই বা কী করে? কষ্ট দুইটা তো আলাদা আলাদা, তাই যন্ত্রণাও ভিন্ন। প্রায় 2 ঘন্টা পেরিয়ে যায়। নাদিয়া আগের মতোই শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিন এই সময় উদয় ওর পাশেই থাকতো, আর আজকে শত শত মাইল দূরে চলে গেছে। রাতে খাওয়া হয়নি। উদয়কে সন্ধ্যার আগে অল্প খাবার খাইয়ে দিয়েছিল। উদয় তখনই নাদিয়াকেও খেয়ে নিতে বলে। নাদিয়া বলে পরে সকলের সাথে খেয়ে নেবে। নাদিয়ার চোখ বন্ধ করে বালিশে মুখ গুজে কান্না বন্ধ করার চেষ্টা করে। তখনই ওর কানে ভেসে আসে উদয়ের গলার স্বর, তোমাকে কি বলেছি আর তুমি কি করছো নাদিয়া? কান্না বন্ধ করো আর উঠে ফ্রেশ হও, খাবার খেয়ে ঘুমাও। নাদিয়া ফট করে মুখ তুলে চারদিকে তাকায়। কোথায় উদয়? কোথায় কে? এই রুমে কেউ নেই ও ছাড়া। সব ওর ভ্রম, কল্পনা। শব্দ করে কেঁদে ওঠে আবার। একটু পরেই রুমের ডোর নক করে উষা। ভাবি বলে ডাকে নাদিয়াকে। কয়েকবার ডাকার পর নাদিয়া শোয়া থেকে উঠে বসে। মাথা ব্যথা করছে, চোখ খুলে তাকাতে ইচ্ছে করছে না, মাথা ভার ভারও লাগছে। উষা আবার ডাকে। নাদিয়া কান্না গিলে কোনো রকমে বলে, 5 মিনিট পর আসছি আপু।
উষা বলে তাড়াতাড়ি এসো কিন্তু। বলেই উষা চলে যায়। নাদিয়া লম্বা লম্বা করে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। বেড থেকে নেমে দাঁড়ায়, মাথা ঘুরে যেন এখনই পড়ে যাবে। চোখ অন্ধকার হয়ে আসছে। কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। খেতে ইচ্ছে না করলেও উদয়ের কথা স্মরণ করে জোর করে কয়েক লোকমা খাবার খায়। বাকি খাবারে পানি ঢেলে রুমে ফিরে আসে। কারো মন ভালো নেই আজ। সকলেরই নাদিয়ার মতোই অবস্থা। কেউ ঠিকভাবে খায় না। ডোর লক করে রুমের লাইট অফ করে দেয়। পুরো রুম ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যায়। নাদিয়া বেডে উঠে উদয়ের জন্য বরাদ্দকৃত জায়গায় শুয়ে পড়ে। নড়াচড়া না করে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। অনুভব করার চেষ্টা করলো উদয় ওর পাশেই শুয়ে আছে, শুধু অন্ধকারে দেখা যাচ্ছে না। কিন্তু উদয় তো নেই। অনুভব করার চেষ্টা করলেই কি আর হয়? একা রুমে একা বেডে গুমড়ে গুমড়ে কাঁদে আবারও। মনে হচ্ছে উদয় জার্মানি যায়নি, ওকে ছেড়ে চলে গেছে একেবারে। এতটা পরিমাণ কষ্ট হচ্ছে। 2 দিন পেরিয়ে যায়। আজ নাদিয়ার ফ্লাইট। গত 2 দিনে বোধহয় উদয়ের সাথে 200 বার কথা হয়েছে। উদয় যখনই সময় পায় তখনই ফোন করে। উমর চৌধুরী নাদিয়াকে ফোন কিনে দিয়েছে। উদয় একটু একটু শিখিয়েছিল কিভাবে ফোন ব্যবহার করতে হয়। বাকিটা উষা শিখিয়ে দিয়েছে 2 দিনে। নাদিয়া তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। ওকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। বাড়ি থেকে বেরিয়ে পড়ে সবাই। উদয়ের কাছে যাবে ভেবে নাদিয়ার মনে যেমন আনন্দ হচ্ছে, ঠিক তেমনই ভয় করছে। একা একা জার্মানি যেতে হবে ভেবেই। এর আগে কখনো একা একা কোথাও যায়নি, সেখানে কিনা এক দেশ থেকে অন্য দেশে যাবে। ভয়ে ওর হাত পা এখনই ঠান্ডা হয়ে আসছে। সামনের সিটে বসে থাকা উমর চৌধুরী পেছনের দিকে তাকিয়ে নাদিয়াকে অভয় দেন। কি করতে হবে, কোথায় কোথায় কি হবে সব বুঝিয়ে বলেন। ভয় পেতে নিষেধ করেন। এখান থেকে তারা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে। জার্মানির এয়ারপোর্ট থেকে প্রহর এসে নিয়ে যাবে। ভয় পাওয়ার কিছুই নেই। উম্মেহানি চৌধুরী আর উষা নাদিয়াকে অভয় দেয়। ওনাদের দেওয়া সাহসে নাদিয়া কিছুটা মনে জোর পায়। বাকিটা উদয়ের কাছে পৌঁছানোর তাড়নায় চলে আসে। নাদিয়ার ফ্লাইট রাত 8টায়। বিকেল 5টায় এসে এয়ারপোর্টে পৌঁছায় সবাই। সকলের কাছ থেকে বিদায় নেয়। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদে। ইনি যেন নাদিয়ার শাশুড়ি মা নয়, ওর নিজের মা। বিয়ের দিন থেকেই নাদিয়াকে অসম্ভব রকমের ভালোবাসেন তিনি। মেয়েটাকে দেখলেই মায়া হয় ভীষণ। নিষ্পাপ মায়াবী মুখশ্রী, সরল চাহনি, মলিন মুখ। চুপচাপ স্বভাবের নাদিয়া সবকিছুই তাকে ভালোবাসতে বাধ্য করে। নাদিয়া ওর শাশুড়ি মাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। চাচি শাশুড়িকেও ভালোবাসে। তারা দুজনেই নাদিয়াকে দিয়েছে মায়ের আদর ভালোবাসা। সকলের থেকে শেষবারের মতো বিদায় নিয়ে ভেতরে এগিয়ে যায় নাদিয়া। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে ছুটছে, বুকের ভেতরে কাঁপছে। জার্মানি এসে পৌঁছায় ফ্লাইট থেকে নেমে আসে সকলের সাথেই। এয়ারপোর্টের ভেতরে নানান রকমের মানুষজন। বেশিরভাগ নারীদের পরনে অদ্ভুত রকমের পোশাক। অর্ধ উলঙ্গ, ফর্সা ফর্সা লম্বা ঠ্যাংগুলো বের করে রেখেছে। হাত কাটা ছোট ছোট ড্রেস। পেট পিঠ কোমর বুক বেরিয়ে আছে। চুলের কালার অদ্ভুত রকমের। কোনো মেয়েকে দেখতে ভালো লাগলেও কোনো মেয়েকে আবার ভালো লাগে না। কয়েকজনের পোশাক বেশি অশালীন। আশেপাশে কত ছেলে মানুষ। এদের কি লজ্জা করছে না এভাবে ছেলেদের সামনে চলাফেরা করতে? নাকি এদের লজ্জা নেই? লজ্জা থাকলে তো এভাবে চলাফেরা করতো না। নাদিয়া আর ভাবলো না মেয়েগুলোকে নিয়ে। আশেপাশে নজর বুলিয়ে প্রহরকে খোঁজে। এখান দিয়েই তো প্রহরের দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু কোথায় প্রহর? নাদিয়া চোখ বুলাতে বুলাতে সামনের দিকে এগিয়ে যায়। নাদিয়ার চোখ যায় ছোট একটা সাইনবোর্ডের দিকে, যেটাতে নাদিয়ার নাম ইংরেজিতে লেখা রয়েছে বড় বড় অক্ষরে। যার হাতে সাইনবোর্ড তার মুখের দিকে তাকালো নাদিয়া। মুখে মাস্ক পরা রয়েছে, তবে দেখতে প্রহরের মতোই। নাদিয়া কাছে এগিয়ে যায়। ভালোভাবে খেয়াল করে দেখে ওটা প্রহর নাদিয়াকে চিনতে পেরে ডান হাত উঁচু করে ওকে দাঁড়াতে বলে। নাদিয়া দাঁড়িয়ে যায়। প্রহর এক প্রকার দৌড়ে আসে নাদিয়ার কাছে। কোনো সমস্যা হয়নি তো ভাবি? নাদিয়া বলে না। প্রহর বলে সুটকেস আমার হাতে দিন, বলে নিজেই নাদিয়ার হাত থেকে সুটকেস নিয়ে নেয়। তারপর এগিয়ে যায় গেটের দিকে। নাদিয়া আশেপাশে দেখতে দেখতে যায়। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক বড় আর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। নাদিয়া যখন প্রহরের দিকে তাকায় তখন দেখে প্রহর অন্যদিকে চলে যাচ্ছে। তাড়াহুড়া করে প্রহরের দিকে এগিয়ে যায়। প্রহর আশেপাশে তাকিয়ে নাদিয়াকে খোঁজে। গেল কোথায় মেয়েটা? এখানেই তো ছিল। নিজের বাম দিকে তাকাতেই দেখে নাদিয়া অন্য একজনের পেছন পেছন হেঁটে যাচ্ছে। প্রহর প্রথমে শিওর হয়ে নেয় ওটাই নাদিয়া। সবচেয়ে বড় কাকতালীয় ব্যাপার হচ্ছে প্রহর আর ওই লোকের ড্রেস একরকম। শুধু ড্রেস না, হাতের সুটকেসও ব্ল্যাক। কনফিউজ হয়ে নাদিয়া ওই লোকের পেছন পেছন চলে গেছে। প্রহর দৌড়ে যায় নাদিয়ার কাছে, গিয়ে খপ করে ধরে নাদিয়ার হাত। ভয় পেয়ে যায় নাদিয়া। হাত ধরা ব্যক্তির মুখের দিকে তাকাতেই বিস্ময়ের চোখগুলো বড় বড় হয়ে যায়। এটা যদি প্রহর হয় তাহলে সামনে যে এগিয়ে যাচ্ছে সে কে? প্রহর বলে, ভাবি এদিকে কোথায় যাচ্ছেন? আমি তো ওদিকে ছিলাম।
নাদিয়া লজ্জায় পড়ে যায়। শেষে কিনা অন্য এক অপরিচিত ছেলের পেছনে চলে যাচ্ছিল। প্রহর কি ভাবছে ওর বিষয়ে? লজ্জায় নাদিয়ার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। মাটি ফাঁক হয়ে যাক আর নাদিয়া ঢুকে যাক। প্রহর নাদিয়ার হাত শক্ত করে ধরে বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজকে ব্রো এর বউ ছাড়া গেলে ব্রো আমাকে কুচি কুচি করে কেটে সাগরে ফেলে দিত।